নমস্কার, আমি বুলটি। আজকে আমি শোনাব আশাপূর্ণা দেবীর তাসের ঘর গল্পটি। 18 বছর সংসারকে সমস্তটা নিংড়ে দেওয়ার পরও মমতার সংসারটা তাসের ঘরের মতো এক ফুৎকারে কিভাবে উড়ে গিয়েছিল সেই গল্পই আজ শোনাব। শুরু করছি আজকের গল্প, তাসের ঘর। কথাটা তুল্য তরঙ্গিনী সকালবেলা কুটনো কুটতে বসে। মমতা জ্বলন্ত উনুনে হাঁড়ি চাপিয়ে ছুটে এসে বলল, চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো করতে বসেছ ঠাকুরছি, দাও দেখি চট করে। ঠাকুরছি কথাটায় কান না দিয়ে আঙুলের ডগায় থোড়ের সুতো জড়াতে জড়াতে বলল, হ্যাঁ গো, দাদা কাল কত রাতে বাড়ি এলো বউ? মমতা থমকে গিয়ে বলল, কই, কাল তো আসেননি ভাই। বিয়ে বাড়ির হাঙ্গামে খেয়ে দিয়ে 9টার গাড়ি ধরা কি সহজ? ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন, তাতেই বোধ হয়। তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, দাদা আসেননি কাল? বলো কি বউ, আমি যে নিজের কানে শুনলাম। কি শুনলে? ভারী ভারী গলার আওয়াজ। ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধ হয়। রাত তখন কত হবে, 2-2:30 হবে। ফিরে গিয়ে তো হিমিকে বললাম, তোর বাবা বোধ হয় বাড়ি এলো না রে হিমি? মমতার বড় মেয়ে হিমানি কাছে বসে হেঁট মুখে শাক বাচ্ছিল। পিসির কথার উত্তরে সাড়াও দিল না, মুখও তুলল না। তার দিকে এক নজর চেয়ে অল্প বিরক্তভাবে মমতা বলল, আজগুবি গল্পগুলো পরে হবে ঠাকুরছি, এখন দাও তো গামলাটা, ভাতের জল ফুটে গেল। ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করে তরঙ্গিনী নাছোড়ভাবে বলল, তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ, ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে, 2 মানুষের ছায়া। না রে হিমি, ও উঠল কিনা জল খেতে? বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হলো, তরঙ্গিনীর এটা নিছক কৌতূহল মাত্র নয়, খুঁচিয়ে জেরা করবার মতো। রাগে আপাদ মস্তক জ্বলে গেল। তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরছি। দেখো, রাম নামের মাদুলিটা হারিও না যেন। বলেই কঠিন মুখে রুষ্ট হাসি হেসে গামলাখানা উঠিয়ে নিয়ে গেল। তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়ল। সন্দেহভঞ্জন হয়ে গেলে হয়তো গোল মিটে যেত, কিন্তু কথাটা 5 কান করবার ইচ্ছে মমতার ছিল না। তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপিয়ে দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নেই। সময়ই বা কোথা? সেজদেওর 8টায় ভাত খায়, হিমুর স্কুলের বাস আসে 8:30টায়। তারপর পরে পরে চলতে থাকে, 10:30টা পর্যন্ত নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকে না। স্কুলের ছেলে কটাকে চালান করে দিয়ে তবে ছুটি। তখন দুদণ্ড পা মেলে বসে চা খাওয়া, জল খাওয়া, গল্পগাছা করা চলতে পারে। প্রায় 9টার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু এসে পৌঁছল। পকেট থেকে একতাড়া প্রীতি উপহার বের করে ভাগ্নির দিকে ছুঁড়ে দিয়ে বলল, তরু, দে তো একটু তেল, নে নি। খাওয়ার হচ্ছে না,
যাক, দরকারও নেই। যা সাংঘাতিক রাত হলো কাল, বাপরে! ভদ্রলোক যায় রেলের রাস্তায় নেমন্তন্নে, রাম রাম বলো। আরে কই, গামছাটা দে। আধ মিনিটে স্নান সেরে উপরে উঠেই হাঁক পারল, আমার কাপড় কোথায় গেল? খোকা, বলো তো আমার কাপড় কই? মমতা রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে বলল, খোকন, বলো তো, আনলাতেই আছে সরু মুগাপার ধুতিখানা। যা ব্যস্তবাগিস মানুষ, দেখতে পেলে হয়। লোভ হলো এই ছুতোই উঠে গেলে হয় একবার। প্রায় 18-19 ঘন্টা দেখা নেই, বিরহ লাগে বই কি, কিন্তু লজ্জা করে। অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরও দুর্লঙ্ঘ। সুধাংশু অবশ্য ততক্ষণে আরেকখানা কাপড় সংগ্রহ করে নেমে এসেছে। অতঃপর আরও আধ মিনিট ভাতের থালার সামনে একবার বসেই ঊর্ধ্বশ্বাসে দৌড়। কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক। এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করে তার সহসা বোধ করি রহস্য করার প্রবৃত্তি জেগে উঠল। মমতার ছোট বোনের ভাসুরপো নিমাই ম্লান মুখে এসে বলল, বড় মাসিমা, মা বললেন আপনাকে এখনই একবার যেতে, খুড়িমার বড্ড কষ্ট হচ্ছে। মমতা হাতের কাজ ফেলে ছুটে এসে বলল, তাই নাকি? কখন থেকে রে নিমাই? খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে? বোধ হয়। মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে। মমতার ছোট বোন সবিতার শ্বশুর বাড়ি এ বাড়ি থেকে বেশি দূরে নয়। তার বড় যা ভীরু স্বভাবের লোক। আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে নিয়ে যাবেন। ভিজে হাত গামছায় মুছতে মুছতে মমতা বলল, তাহলে একখান রিক্সা ডাক না বাবা। ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে, আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন। নিন নিন, চলুন তাড়াতাড়ি। মমতা তরঙ্গিনীকে ডেকে বলল, ঠাকুরছি, তাহলে তুমি একবার এদিকে এসো। সবই হয়ে গেছে, মোটা চালের ভাতটা হবে শুধু, আর চচ্চড়িটা চড়ানো রইল, নামিয়ে নিও। মা বোধহয় আন্নিকে বসেছেন, বলো ব্যাপারটা। আর কখন ফিরতে পারবো সে তো এখন বলা যাবে না, ভালোই ভালোই যাতে হয় তাই বলো। কই রে নিমায়, চল বাবা চল, দুর্গা দুর্গা। তরঙ্গিনী ভ্রাতৃবধূর গমন পথের দিকে তীব্র দৃষ্টি হেনে অস্ফুট সুরে মন্তব্য করল, ঢলানি। অথচ কয়েক ঘন্টা পূর্বেই তরঙ্গিনী এমন উক্তি মুখে আনবার কথা স্বপ্নেও ভাবতে পারত না। বিজলি ছেলের দুধের বাটি নিতে এসে রান্নাঘরে তরঙ্গিনীকে দেখে জিজ্ঞাসা করল, বড়টি কোথায় গেলেন ঠাকুরজি? ঠাকুরজি নিজের জন্য ও মায়ের জন্য দুটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকছিলেন। মুখ না তুলেই বললেন, এ সংসারে কে কখন আসে যায়, সব খবর তো রাখা দায় মেজবউ, রাখলেও বিপদ। ভূত দেখার উপহাসটা তখনও হজম হয়নি। বিজলি কথাটার তাৎপর্য না বুঝলেও দাঁড়াবার সময় ছিল না, ছেলে কাঁদছে। সুশীলাবালা আহ্নিক পূজা সেরে এতক্ষণে নিচে নামলেন। তৃষ্ণার্তের মতো পাথরের গ্লাসের কাছে বসে পড়ে বললেন, আরে বড় বৌমাকে দেখছি নে কেন তোরি? বাবা, তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে তো গেলাম।
তিনি বোনাই বাড়ি গিয়েছেন গো। বোনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন। সুশীলাবালার নাকি মেয়ের চাইতে বউয়ের উপর টানটা অধিক, এমনই একটা বদনাম ছিল। বিশেষ করে বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখতেন, এ কথা মিথ্যে নয়। শুধু তিনি বলেই নয়, সদা হাস্যমুখী, নিরলস, কর্তব্যপরায়ণা বধূটিরও যেমন গুণের সীমা ছিল না, তেমনি ঘরে পরে এমন কেউ ছিল না যে তাকে ভালো না বেসে থাকতে পারে। হেসে গল্প করতে, যত্ন করে খাওয়াতে, রোগের সেবা করতে তার জুড়ি ছিল না। লজ্জা শরমের হয়তো একটু কমতি ছিল, কিন্তু তার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁষতে সাহস পেত না। কন্যার রাগে হেসে ফেলে সুশীলাবালা প্রশ্ন করলেন, তোর তাই হিংসে হচ্ছে না? বোনের ব্যথা উঠেছে বুঝি? আহা, তা যাবে বই কি। কথায় বলে মায়ের পেটের বোন, মা নেই, কাছের গোড়ায় বোন রয়েছে, যাবে না? তবে আর কি, ধেই ধেই করে ছুটতে হবে যাত্রার সঙ্গে? তোমার আশকারাতেই তো গোল্লাই গেল, বুকের পাটা কত। খালি গ্লাসটা নামিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাসের সঙ্গে মা বললেন, অমন কথা বলিস নে তরু, বৌমা আমার লক্ষ্মী। কাজ নেই আমার লক্ষ্মীতে, লক্ষ্মীর গুণ জানলে আর। তরঙ্গিনী মুখখানা বাঁকালো। অতঃপর গুণ জানাজানি হয়ে গেল। সারা দিন ধরে অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বইতে লাগল, এবং বিজলি ছাড়া প্রায় প্রত্যেকেরই বিশ্বাস করতে কষ্ট হলেও করতে দ্বিধাবোধ করল না। বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক। দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যার উপর আর কথা চলে না। 18 বছর যাবৎ মমতা যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সুনাম অর্জন করে এসেছে, মুহূর্তের অবিবেচনায় তার ভরাডুবি করে বসল। হিমাংশু বউকে সাবধান করেছিল, শোনো, দিদি দিদি করে অত গলে পড়া চলবে না, বুঝলে? উনি যদি সাবধান না হন, অগত্যা আমাদেরই পথ দেখতে হবে। বিজলি উত্তেজিত হয়ে বলল, মাগো, তোমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি? এই কথা বিশ্বাস করতে তোমাদের প্রবৃত্তি হচ্ছে? প্রবৃত্তি হয়নি বটে, তবে মেয়ে মানুষকে তো বিশ্বাসও নেই। বিজলির মুখ রাঙা হয়ে উঠল। তবে আর কি, আমাকেও ঘাড়ে ধরে বিদেয় করে দাও না। বিশ্বাস কি? মেয়ে মানুষ বই তো নই। এই শোনো, দরকার হলে তাও পারি, আমি না দাদা নই। অতিমাত্রায় পত্নী প্রেমিক বলে সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল। বিজলি বিরক্তি গোপন করতে পারল না, বলল, দাদার মতন হলে তো তোরে যেতে। সে যাক, তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয়। বিশ্বাস কি যদি মিথ্যা কথা বলে থাকে? কি লাভ তার মিথ্যে বলে? দিদির ওপর তোর চিরকালই হিংসে। তা কাপড় জামাগুলো বুঝি ওই হিংসে করে কুড়িয়ে এনেছে? বিজলির আর উত্তর জোগায় না। রহস্যই বটে। সবিতারও আক্কেল দেখো, আজকের দিন ছাড়া আর দিন পেল না। দিদি থাকলে বিজলি কেঁদে পায়ে ধরে রহস্যের মূল সূত্র বের করে ছাড়ত, কিন্তু তা তো হবার নয়। যিনি জট পাকাবার তিনি বসে বসে পাকাচ্ছেন। কে ছাড়াবে?
সুশীলাবালা কপালে করাঘাত করে বললেন, আমি তখনই জানতুম ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে। মেয়ে মানুষ অত বাচাল, মাথার কাপড় ফেলে রাজ্যির লোকের সঙ্গে পাট পেরে গল্প করে, হ্যাঁ হ্যাঁ করে হাসে। কে বা জানে আপন আর কে বা জানে পর। যে আসছে তাকেই চা খাওয়ানো, জল খাওয়ানো, আদর একেবারে উতলে পড়ে। বলি, মেয়ে মানুষ অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ? মমতার ছেলেটার অনেক ভাগ্য, তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াতে গেছে। হিমানির সামনে কেউ রেখে ঢেকে বলবার প্রয়োজন বিবেচনা করল না। যাকে নিয়ে এই তুমুল আন্দোলন, সে বেচারি সারা দিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রেখে গঙ্গা স্নান করে যখন বাড়ি ফিরল, রাত্রি তখন অনেকটাই হয়েছে। স্নানান্তে ওদের বাড়ি থেকে আহার করে তবে ফিরবার কথা ছিল। ফিরবার পথে মমতাই জোর করে বাড়ির দুয়ারে নেমে পড়েছে। স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সাথে উৎকণ্ঠাও জেগেছিল। নিশ্চয় জানত সুধাংশু এসে খবরটা শুনলে সবিতার বাড়ি ছুটবে। কি জানি গত রাত্রের অনিয়মে শরীরটা তার ভালো আছে কিনা। সবিতার সে ছোট দেওর পৌঁছাতে এসেছিল। হেসে বলল, দেখছেন তো মমতাদি, বাড়িতে আপনাকে কারোরই দরকার নেই। সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। বেশ হয়েছে, খেতে পাবেন না। সারা দিন তো জলস্পর্শও করলেন না। বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু। রাগ দুঃখ করতে মানা করো ভাই, আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসবো। সবু ভালো হোক আগে। বাড়ির চাকর এসে দুয়ার খুলে দিতেই নজর পড়ল বাইরের ঘরে কে যেন ক্যাম্প খাট পেতে শুয়ে আছে। বিস্মিত হয়ে বলল, বাইরের ঘরে কে শুয়ে আছে রে সুবোধ? আগে বড়বাবু। বড়বাবু? সে কি, নিচে কেন রে? কেন তা সুবোধও জানে না। বিছানা নামিয়ে আনার হুকুম তামিল করেছে মাত্র। বুদ্ধি খাটিয়ে বলল, ওই আপনি আসবেন বলে বোধহয়। মর্মুখ পোড়া। মৃদু হেসে ভিজে কাপড়খানা চাকরের হাতে দিয়ে মমতা ঘরে ঢুকল। অন্ধকারে আন্দাজ করে শায়িত ব্যক্তির পিঠে হাত রেখে বলল, আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি? সেই জোগাড়ই হয়ে উঠেছিল আর কি। আসতে দেবে না কিছুতে। আমার তো আবার জানোই, রাত্রিরে আমার বুড়োটিকে ছেড়ে থাকতে পারি নে। লোকের ঠাট্টা তামাশায় কান না দিয়ে তাই চলে এলাম। সুধাংশু পিঠটা সরিয়ে নিল মাত্র, কথা বলল না। মমতা ঈষৎ ঝুঁকে পড়ে বলল, বুড়ো বয়সে অভিমান তো কম নয়। হয়েছে হয়েছে, ওঠো এবার। তা একবারও গেলে না ও বাড়ি? কি কষ্টই পেলে ছবিটা। হলেন তো এক মেয়ের ঢিপি, তাই একেবারে ভোগান্তির একশেষ। এত কথার একটিও উত্তর না পেয়ে বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসে স্বামীর হাতখানা কোলের উপর টেনে নিয়ে সস্নেহ স্বরে বলল, কি হয়েছে গো? শরীর ভালো নেই? আহ, বিরক্ত করো না, যাও বাড়ির ভিতর যাও। হাতখানা ছাড়িয়ে পিছন ফিরে শুল সুধাংশু। মমতা আহত হয়ে উঠে দাঁড়াল। এত রাগের কারণ কি? আপনার লোকের বিপদে আপদে মানুষ যেতে পারবে না নাকি? কিন্তু
এসব মান অভিমানের পালা লোকের সামনে প্রকাশ করে এ বয়সে খেলো হবার মতো স্বভাব তো তার স্বামীর নয়। ব্যাপারখানা কি? আরো কোমল অনুনয়ের স্বরে বলল, যাচ্ছি গো যাচ্ছি, কিন্তু তুমি কি সত্যি এখানে শোবে নাকি? ওঠো, ঘরে চলো। ও ঘরে ঢোকবার প্রবৃত্তি নেই আমার, আর তোমার সঙ্গে কথা কইবারও নয়। যাও, সরে যাও। অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে স্বামীর এইরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল এলো। ধরা পড়তে না দিয়ে বলল, অপরাধটা কি আমার শুনতে পাই? অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই। চালাকি শিখেছিলে বটে, তবে শেষ রক্ষা হলো না। মমতার এতক্ষণে মনে হলো তরঙ্গিনীর সকালবেলার জেরার সাথে এর সংযোগ থাকতেও পারে, কিন্তু ছি 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 ছি। মাতালের মতো টলতে টলতে উঠে অপরাধের প্রমাণ খুঁজতে হঠাৎ চোখে পড়ল খাটের পাশে একখানা কাদা মাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হয়ে পড়ে আছে। ব্যাদ তাড়িত পশুর মতো পুলিশের তাড়া খেয়ে যে ছেলেটা গতরাত্রে কয়েক ঘন্টার জন্য এ ঘরে আশ্রয় নিয়েছিল, সে যে নিজেকে নিরাপদ করতে এক ফাঁকে পরিচ্ছদগুলো বদলে নিয়েছিল, সেই খবরটাই মমতার জানা ছিল না। হয়তো যখন বের করে দেবার আগে কেউ জেগে আছে কিনা দেখতে গিয়েছিল, তখনই করে থাকবে। স্তব্ধ অনড় মমতার কেমন করে যে বসে বসে রাত্রি কেটে গেল, সে কেবল তিনিই জানলেন, যিনি অলক্ষ্যে বসে সকলের সুখ দুঃখের হিসাব নিচ্ছেন। রুদ্ধশ্বাস বিজলি শুনতে শুনতে চমকে বলল, বলো কি দিদি, তোমার মামাতো ভাই বোমার মামলার সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে? হ্যাঁ। বিজলি বড়চাকে দু হাতে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেন তুমি চুপ করে থাকবে দিদি? কেন সবাইকে বলবে না বুঝিয়ে? শুধু শুধু নিজেকে শাস্তি দেবে? মমতা শুষ্ক হাসি হেসে বলল, সেকাল হলে বলতাম মেজবউ, আজ আর হয় না। কেন হয় না দিদি? ধর্ম কি নেই? এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে। তবে চল, তোকে উকিল খাড়া করে করো জোরে ন্যায় বিচারের প্রার্থনা করিগে। এত দুঃখেও ঠাট্টা তামাশা তোমার আসে দিদি? ধন্যী বটে, ভূতেই পেয়েছে তোমায়। বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়াই কি বুদ্ধির কাজ হলো? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজবউ। এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি, দেখছি কি মিথ্যেই সেটা। আজ যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায়, ক্ষতি কি? ক্ষতি তোমার মুন্ডু। হিমুর মা তুমি, বিনি দোষে এই অপমানটা সইবে? অপমান যা হয় তার ফেরে না বিজলি। কি বোঝাবো ওদের যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে? সে অপমান আর সইবে না। বিজলি পোকা, বিজলি অবুঝ, চোখের জল তার সস্তা। বলে তাই কি হয়? কিন্তু হবে না কেন? 18 বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাদের একথা বিশ্বাস করতে বাধেনি, ওটুকু তাদের কাছে
খুব বেশি কি? যে হতভাগ্য ছেলেটা দুদণ্ড আশ্রয় নিতে এসে তার চিরদিনের আশ্রয় ভেঙে দিয়ে গেল, বিজলির মতো মমতা তার উপর আর রাগ করতে পারে না। যে ভঙ্গুর ঘরখানা একটি ফুৎকারেই ধুলোর মতো গুঁড়িয়ে গেছে, তার উপর মমতার আর মমতা নেই। যাবার বেলায় সুধাংশু বলেছিল, এরকমভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছো? মমতা উত্তর করেছিল, পারছি, কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলার নয় সেটাও ভুলতে পারছি না। মেয়ের বিয়ে দেওয়া দায় হবে, তা কি জানো? হয়তো হবে। এ সংসারের উপর আমার আর কোনো দায় নেই। মানুষের মন কঠিন হলেও দুর্বল বই কি। সুধাংশুর চোখে জল আসতে চাই কেন? কোথায় যাবে ঠিক করেছো মমতা? মমতা তাকায়নি, মুখ ফিরিয়ে বলেছিল, না, ঠিক কিছুই করিনি। এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কিনা সেটাই একবার দেখব ঠিক করেছি। শেষ হলো আজকের গল্প তাসের ঘর।